রোহিঙ্গা ক্যাম্পে 4G সেবা দিতে চায় টেলিটক। নেটওয়ার্ক সম্প্রসারণে প্রায় 50 কোটি টাকার প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। সিম বিক্রির অনুমতি চেয়েও আবেদন। যদি ইলেকট্রিক বাস যদি নামে তাহলে এই যে লক্কর বাস যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ কমে যাবে। ডিজেলের গন্ধটা আসবে না, তারাও বাসে আসতে যাবে যারা বাসে উঠতে পারে না। বিশ্বে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়লেও উল্টো চিত্র বাংলাদেশে। অতিরিক্ত নিবন্ধন ফিতে আগ্রহে ভাটা। ইলেকট্রিক বাস নির্ভর গণপরিবহন ব্যবস্থা চালুর পরামর্শ। ভাঙনে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ, বছরে বাস্তুহারা 40,000 পরিবার, ক্ষতি 1 লাখ কোটি টাকার বেশি। মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে পদযাত্রা। শ্রমিক সংকটে গাইবান্ধায় ব্যাহত ইরি ও বোরো চাষ। অতিরিক্ত পারিশ্রমিক দিয়ে চারা লাগাচ্ছে কৃষক, খরচ বাড়ার শঙ্কা। যন্ত্রের ব্যবহার বাড়াতে সরকারি সহযোগিতার দাবি। এবং স্বর্ণের ভুঁড়ি ছাড়ালো 1.5 লাখ টাকা। দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম আজ থেকে কার্যকর। চলতি বছরের 2 মাসে মূল্য বাড়ল 7 বার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি ইমদাদুল হক। কক্সবাজারে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের উন্নত 4G সেবা দিতে চায় টেলিটক। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নেটওয়ার্ক সম্প্রসারণের একটি প্রকল্প হাতে নিয়েছে রাষ্ট্রীয় অপারেটরটি, যা চূড়ান্ত অনুমোদনের জন্য এখন টেলিটক মন্ত্রণালয়ে রয়েছে। শুধু নেটওয়ার্ক স্থাপন নয়, রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেছে টেলিটক। শুভ খানের রিপোর্টে বিস্তারিত। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় 13 লাখের বেশি রোহিঙ্গা বাস করছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে। বিটিআরসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ক্যাম্পে প্রায় 3.5 লাখ মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে। হ্যান্ডসেটগুলোতে একই সঙ্গে মিয়ানমার এবং স্থানীয়দের যোগসাজশে নেয়া দেশীয় অপারেটরদের সিম ব্যবহৃত হচ্ছে। এ অবস্থায় কক্সবাজার জেলায় রোহিঙ্গা ক্যাম্পসমূহের অভ্যন্তরে এবং পার্শ্ববর্তী সংযোগ সড়কসমূহে নিরবচ্ছিন্ন কাভারেজ প্রদানের জন্য 4G মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে টেলিটক, যার আওতায় উখিয়া ও টেকনাফের কুতুপালং, হাকিমপাড়া, জামতলী, উঞ্চিপ্রাং, শামলাপুর, চাকমারকুল, লেদা এলাকায় 33টি টাওয়ার নির্মাণ করা হবে। 12 মাস মেয়াদী এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা, যা আসবে সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে। টেলিটক সূত্র বলছে, নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্পটি অনুমোদনের জন্য এরই মধ্যে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রকল্প অনুমোদনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিবন্ধনের মাধ্যমে রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির অনুমতি নিতে বলেছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। অনুমতি চেয়ে গেল বছরের 19 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে টেলিটক। তবে এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি অপারেটরটি। বিটিআরসি বলছে, সীমান্ত এলাকায় টাওয়ার স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে টেলিটককে। রোহিঙ্গার ওই জায়গায় ওনারা যে কমিউনিকেশন দেওয়া হবে, তাদেরকে যে সিম দেওয়া হবে, ওদের তো এনআইডি নাই, তাহলে কেমন করে দেওয়া হবে এইটাও সরকারকে আগে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে হয়তো এটা বাস্তবায়ন করা সম্ভব। এটা আমাদের কাছে এখনো আসে নাই বা এসএফ কমিটিতেও আসে নাই। প্রকল্প বাস্তবায়ন হলে অন্য অপারেটররাও টাওয়ারগুলো শেয়ার করতে পারবে বলে জানিয়েছে টেলিটক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এখন আমরা আলোচনা করব রোহিঙ্গা ক্যাম্পে টেলিটকের 4G সেবা শুরুর উদ্যোগ নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন টেলিকম ও তথ্য প্রযুক্তি খাত বিশ্লেষক TIM নুরুল কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে যেই প্রশ্নটি আমার থাকবে সেটি হচ্ছে, এই যে রোহিঙ্গাদের ওখানে টেলিটকের সম্প্রসারণ করা হচ্ছে নেটওয়ার্কের, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? টেলিকমের সম্প্রসারণের জন্য রোহিঙ্গা ক্যাম্পে একটা বিশেষ ব্যবস্থা করা হচ্ছে এবং তাদেরও তো যোগাযোগের বিষয় আছে। তো সেই দিক থেকে চিন্তা করলে এটা একটা ভালো উদ্যোগ। বাট কিভাবে হচ্ছে, কিভাবে অর্থায়ন হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে নিশ্চয়ই কিছু প্রশ্ন থাকে যায়। এবং সিম বিক্রিরও উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিকে আসলে কিভাবে দেখছেন? আমরা জাতীয় পরিচয়পত্র তাদেরকে দিচ্ছে না, তারা আমাদের এখানে আসলে আশ্রয় নিয়েছে। তাদের সেবা নিশ্চিতে টেলিটক যে উদ্যোগটা নিয়েছে এবং তাদেরকে সিমও দিবে, সেটাকে কিভাবে দেখছেন? আসলে দেয়া উচিত নাকি না? এখানে কতগুলো প্রক্রিয়ার বিষয় আছে। আপনি জানেন যে আমরা সাধারণ নাগরিকরা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভেরিফিকেশন করে আমরা একটা সিম নিতে পারি বা ব্যবহার করতে পারি। এটা রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেও কিন্তু গোয়েন্দা বাহিনীরাও এটা দেখেন।
কিন্তু এখানে যদি কোনো রকম আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন ছাড়া এই সিম দেওয়া হয়, তাহলে সেটা কী রকম চ্যালেঞ্জ হতে পারে বা কীরকম ভালনারেবিলিটি হতে পারে, এই বিষয়গুলো নিশ্চয়ই রাষ্ট্রের অন্য সংস্থাগুলোকে ভেরিফাই করার বিষয় আছে। শুধুমাত্র টেলিটক এটা বিক্রি করলো সেখানে বা ওটা সস্তায় দিল, সেটা বিষয় না। একটা নেটওয়ার্ক স্টাবলিশমেন্ট টেলিটক কেন, যে কোনো অপারেটরই করতে পারে সেখানে, হ্যাঁ। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা একটা আমাদের শরণার্থী শিবিরে আমাদের যে সমস্ত সেবা ব্যবস্থাগুলো সরকার নিশ্চিত করেছে, সেইগুলোর মধ্যে তাদের জন্য আলাদা করে একটা টেলিফোন বুথ ছিল আগে, তারা সেখানে রেগুলার কথা বলতে পারতো। এখন এটা সবাইকে যদি ইন্ডিভিজুয়ালি একটা করে সিম দেওয়া হয়, তাতে যে সমস্ত সংস্থা এটা নিয়ে কনসার্ন ফিল করেছিল তাদের মতামতটাও এখানে জরুরি। তাদের সঙ্গেও আসলে কথা বলে দেখা দরকার, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কথা বলে দেখা দরকার যে এতে আসলে অবনতি হবে কিনা। দুর্গম এলাকায় নেটওয়ার্ক স্থাপন তো একটা কঠিন ব্যাপার, সেখানে ব্যয়ও তো অনেক বেশি হয়। সেই ক্ষেত্রে আসলে এমন জায়গায় নেটওয়ার্ক স্থাপন করে টেলিটক কি লাভবান হতে পারবে? এখানে আপনার একটা জিনিস জানা দরকার, টেলিটক এই ব্যয়টা বহন করছে সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে। সামাজিক দায়বদ্ধতা তহবিল কিন্তু সবগুলো মোবাইল অপারেটর তারা কিন্তু কন্ট্রিবিউট করে, তাদের একটা পার্সেন্টেজ কন্ট্রিবিউট করে বিটিআরসিতে, এবং সেটা কিন্তু প্রচুর পরিমাণ টাকা আছে। সেটা দুর্গম এলাকায় অথবা যে সমস্ত পিছিয়ে পড়া এলাকা, সে সমস্ত জায়গায় ব্যবহারের জন্য রাখা আছে। এখন সেটা যদি মাত্র টেলিটককে সুবিধা দেওয়া হয়, তাহলে কম্পিটিশনের দিক থেকে আমি মনে করি অন্য অপারেটরদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। সবাইকে দেওয়া উচিত যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এটা ব্যবহার করা। হ্যাঁ, সেটাই। শরণার্থী শিবিরে যদি হয় তাহলে আমাদের দুর্গম এলাকা আরো অনেক রয়েছে, সেখানে বাংলাদেশিরা বসবাস করছেন, নাগরিক অধিকার তাদেরও নিশ্চিত করতে হবে, সেখানেও করাটা উচিত। এটা আসলে কি হচ্ছে নাকি শুধুমাত্র এখানেই হচ্ছে আপনার জানা মতে আর কি বিষয়টা যদি? না, আমার জানা মতে যেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা তহবিল কে ব্যবহার করে অতীতে আরো অনেক ধরনের প্রজেক্ট হয়েছে, যেটা কিন্তু টেলিকম আইন অনুযায়ী সঠিক হয়নি অনেক ক্ষেত্রে। কিন্তু এখন যেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে, সেটা ঠিক আছে, এটা দুর্গম এলাকায় হচ্ছে, কিন্তু এই দুর্গম এলাকায় করার ক্ষেত্রে আমি যেটা বললাম, কয়েকটা বিষয় পর্যালোচনার প্রয়োজন আছে। কয়েকটা মন্ত্রণালয়ের, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার বিষয়টা দেখবে, বা আপনার টেলিকম মন্ত্রণালয় দেখবে, তারপরে হচ্ছে টেলিকম মন্ত্রণালয় এবং বিটিআরসি মিলে। সেই ক্ষেত্রে বিটিআরসির রেগুলেশন কি আছে, এখানে টেলিকম মন্ত্রণালয় কি আছে, এটা একটা আন্তঃ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয় আছে, এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়গুলো এখানে জড়িত রয়েছে। আমরা যেটি দেখেছি রোহিঙ্গা ক্যাম্পে অনেক সময় অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডও পরিচালিত হয়। সেই ক্ষেত্রে মোবাইল অপারেটররা যদি তাদেরকে সিম দিয়ে দেয়, তাহলে সেটা আরো বেশি আরো বেশি বেড়ে যেতে পারে। তাহলে আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে কথা বলে যদি যৌক্তিক হয় তাহলে এটা করা যেতে পারে। আসলে সুফলটা কতটুকু পাবে যদি করেই ফেলি আমরা, তাহলে রোহিঙ্গাদের জন্য কতটুকু সুবিধা হবে, ভালো কাজে যদি তারা এটাকে? আপনি যদি দেখেন রোহিঙ্গা ক্যাম্পের অবস্থা, এবং সেখানে আমরা প্রায়শই বিভিন্ন সংবাদ পাই আপনাদের মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে, যে দেখা যায় যে এখানে অনেক রকম সন্ত্রাসী কাজকর্ম হয়, অনেকে অনেক ধরনের অবৈধ কাজে লিপ্ত হচ্ছে। স্বাভাবিকভাবে এই সময় এই টেলিফোন তাদেরকে দিলে তাদের হাতে হাতে মোবাইল যাবে, এবং তাদের নেটওয়ার্ক সুফল তো আছেই, কিছু কুফলও তৈরি হবে। তো এইটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার, সেটা দেখা দরকার। আর তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এখানে একটা ব্যবসায়িক বিষয় আছে। টেলিটক এখান থেকে হয়তো স্বল্প ব্যয়ে তাদেরকে ব্যয় করতে সিম বিক্রি করবে এবং তার টক টাইম নেবে। সেই ক্ষেত্রে যদি অন্য টেলিকম অপারেটররা মনে করে যে আমাদেরকেও সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে দেওয়া হোক, আমরাও সাবসিডি দিয়ে এই সেবা দেব, সেই জায়গায় ইকুইটিটা হলো না, সমতার ভিত্তিতে হলো না। হয়তো রাষ্ট্রীয় টেলিফোনকে বিশেষ সুবিধা দেওয়া হলো। আমরা অতীতে দেখেছি রাষ্ট্রীয় টেলিফোনকে অনেক ধরনের সুবিধা সরকার আগে দিয়েছে, বিনা পয়সায় স্পেকট্রাম দিয়ে দিয়েছে, তাদেরকে অনেক দিন নেটওয়ার্ক সুবিধা দিয়েছে, কিন্তু বাস্তব অর্থে কিন্তু সরকারের জন্য এটা বোঝা, টেলিটক একটা বোঝা হয়ে আছে। কারণ টেলিটকের কোনো লাভজনক অবস্থায় যেতে পারে না, এই সরকারের সাবসিডি দিয়ে টেলিটক চলছে। তো সেই ক্ষেত্রে টেলিটকের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট বাড়ানো দরকার, টেলিটককে লাভজনক সংগঠন বা কোম্পানি হিসেবে তৈরি করা দরকার।
সেই কাজে মনোযোগ দেওয়া উচিত। আসল মানে মূল বিষয়টা হচ্ছে মূলধন বাড়ানো এবং তাদের নিজস্ব অর্থায়নেই যাতে তারা এটাকে পরিচালিত করতে পারে, সাবসিডি যাতে না দিতে হয় সেদিকে মনোযোগ বেশি দেওয়া উচিত। সেদিকে তো অবশ্যই মনোযোগ দেবে, কিন্তু এর মধ্যে কি বিদেশি কোনো বিনিয়োগ আসবে কিনা বা আসতে পারে কিনা? এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। আমার কাছে মনে হয় টেলিটকের যে ক্যাপাসিটি আছে এবং বিটিসিএল এর যে সারা দেশে নেটওয়ার্ক আছে, এগুলোকে ব্যবহার করে একটা বিদেশি বিনিয়োগকারীকে যদি আকর্ষণ করা যায়, তাহলে আপনি দেখবেন আজিয়াটা কোম্পানি তাদের সরকারি কোম্পানি মালয়েশিয়ার, আমাদের সরকারি কোম্পানিটা পিছিয়ে আছে, দুর্বল ভালনারেবল অবস্থায়, কিন্তু বিদেশি কোম্পানিগুলা কম্পিটিশন অনেক আগেই আছে। আমরা যদি চাই আমাদের টেলিটককে প্রতিযোগিতায় সামনে এগিয়ে নিতে যাই, তাহলে একটা বিদেশি বিনিয়োগকারীকে আমরা আহ্বান করতে পারি এবং আমরা ব্যবস্থাপনাও বিদেশি বিনিয়োগকারীদের কাছে দিতে পারি। আমি নিশ্চিত যে বাংলাদেশের এই অবকাঠামো যেটা আছে টেলিটকের এবং বিটিসিএলের, টেলিটক বাংলাদেশের প্রথম সারির একটা টেলিকম কোম্পানি হতে পারে। আচ্ছা, কি কি উদ্যোগ আসলে নেওয়া যেতে পারে টেলিটকের, এখন যেগুলো নেওয়া হচ্ছে না, কি কি উদ্যোগ নিতে পারে টেলিটকের পক্ষ থেকে? টেলিটকের পক্ষ থেকে সবচেয়ে বড় যেটা দুর্বলতা সেটা হচ্ছে যে আপনার তাদের ক্যাপিটালের অভাব। হ্যাঁ, তাদের ক্যাপিটাল অভাব, সরকার সেখানে ভর্তুকি দিচ্ছে, ব্যবস্থাপনার অভাব আছে। আমার কাছে মনে হয় মার্কেটিং ব্যবস্থাপনা এই জায়গাগুলোতে তাদের অনেক অভাব আছে। গ্রাহক সার্ভিস দেওয়ার জন্য তাদের যে সারা দেশে যে নেটওয়ার্ক আছে সেটুকুতেও আমার কাছে মনে হয় অন্য অপারেটরের তুলনায় তারা পিছিয়ে আছে। তো সব কিছু মিলিয়ে একটা লাভজনক কোম্পানি হিসেবে তৈরি করতে গেলে আপনি যেটা একটু আগে বলেছিলেন একটা বিদেশি বিনিয়োগ আসলে কি হবে কিনা, পুরো চেহারাই পাল্টে দিতে পারে। পুরো চেহারাই পাল্টে যেতে পারে যদি বিদেশি বিনিয়োগ বা মূলধনের যোগানটা যদি আসলে পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন টেলিকম ও তথ্য প্রযুক্তি খাত বিশ্লেষক TIM নুরুল কবির। আমরা পরের খবরে যাচ্ছি। খরা, বন্যা, ভাঙনে দিশেহারা তিস্তাপাড়ের বাসিন্দারা। প্রতি বছর বাস্তুহারা হচ্ছেন 40,000 পরিবারের সদস্য। 1 লাখ কোটি টাকার বেশি ক্ষতি হলেও তা নিরসনে কোনো ব্যবস্থা নেয়নি কোনো সরকার। সংশ্লিষ্টরা বলছেন এই সংকট সমাধানের একমাত্র পথ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যা বাস্তবে রূপ নিলে বছরে 11,240 কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হবে। তিস্তা নিয়ে নাজমুল ইসলাম রিশাদের 2 পর্বের রিপোর্টের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন শাকিল মাহমুদ। একসময় বসতবাড়ি, ফসলি জমি ও গবাদি পশু থাকলেও এখন সর্বশান্ত মুসলিম উদ্দিন। তিস্তার ভাঙনে সর্বস্ব হারিয়ে এখন জায়গা হয়েছে রংপুরের রেললাইন বস্তিতে। তার মতো তিস্তায় নিঃস্ব হওয়া শতাধিক পরিবারের বসবাস এখন এই বস্তিতে। 3-4-5 বার যদি ঘর বাড়ি ভাঙা হয় তাহলে থাকে আর কি। জায়গা জমি না থাকলে এখন কোথায় থাকবো? এখানে আছি, মনে করো পেটের দায় আছি, কর্মজীবী করি। প্রতি বছর শুধু তিস্তার ভাঙনেই বাস্তুহারা হচ্ছেন 40,000 পরিবার। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে স্থানীয় বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না যৌথভাবে তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের একটি সমীক্ষাও শেষ করে। তবে ভারতের হস্তক্ষেপে তার আলোর মুখ দেখেনি। জুলাই বিপ্লবের পর আবারও নতুন স্বপ্নে বুক বেঁধেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। আমরা এতদিন অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করা খুব বেশি কষ্টের না, যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয়। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। প্রকল্পটি বাস্তবায়ন হলে 13,116 কোটি টাকার জমি উদ্ধারের পাশাপাশি বছরে 11,240 কোটি টাকার সম্পদ রক্ষা হবে। এছাড়া গড়ে উঠবে স্যাটেলাইট টাউন, সড়ক, পাওয়ার প্ল্যান্ট ও অর্থনৈতিক অঞ্চল, যেখানে কর্মসংস্থান হবে অন্তত 10 লাখ মানুষের। তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়িত হলে নদী ভাঙন থেকে যেমন বাঁচবে, খাদ্য নিরাপত্তা বলয় সুদৃঢ় হবে। এই অঞ্চল, এই খাদ্য ঘাটতির যে জায়গাটা আমরা মোকাবেলা করতে পারবো। আমরা চাই যে তিস্তাকে সংস্কার করে এই যে গৃহহীন, ভূমিহীন, ছিন্নমূল মানুষগুলোর পুনর্বাসন হোক, তাদের কর্মসংস্থান সৃষ্টি হোক। তিস্তা এখন যে দুঃখের কারণ, এটি যেন আমাদের ভালোবাসার তিস্তা হিসেবে আবির্ভূত হয়। প্রতি বছর ভাঙন ও প্লাবনে তিস্তা অববাহিকায় ক্ষতির পরিমাণ 1 লাখ কোটি টাকার বেশি। রংপুর অঞ্চলে যে দারিদ্র্যের হার বাড়ছে সেটির অন্যতম কারণ এখন তিস্তা। প্রতি বছর বন্যা, ভাঙন, প্লাবনে জীবনযুদ্ধের লড়াইয়ে এখন অনেকটাই ক্লান্ত তিস্তা অববাহিকার মানুষ।
সুতরাং উত্তরের 2 কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে কোনো জোড়াতালি প্রকল্প নয়, একমাত্র সমাধান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আরও জানবো। রংপুরের কাউনিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং মহিপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীনের কাছে। সালেহীন, জাগো বাহে তিস্তা বাঁচায় এই স্লোগানে আজকে তিস্তার পাড়ে চলছে পদযাত্রা। তিস্তা নদীর পাড়ির ন্যায্য হিস্সার দাবিতে এই পদযাত্রা চলছে। সেই তিস্তা নদীর বুকের যে চর জেগে ওঠা চর থেকে শুরু হয়েছে, যেটির লালমনিরহাট থেকে শুরু হওয়া পদযাত্রা যাবে এখন রংপুরের কাউনিয়া বাজার পর্যন্ত। তিস্তা ব্রিজের উপর দিয়ে এই পদযাত্রা চলছে। আপনারা জানেন যে দ্বিতীয় দিনের কর্মসূচি আজকে চলছে। তিস্তা নদীর রক্ষা এবং তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সার দাবিতে 2 দিনের কর্মসূচির আজকে শেষ দিন। শেষ দিনের প্রথম কর্মসূচি আজকের পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এই তিস্তা পাড় দিয়ে। আপনারা জানেন যে এরপরে আজকে অভিনব একটি প্রতিবাদ বা ভিন্ন ধরনের প্রতিবাদ অনুষ্ঠিত হবে। এই পদযাত্রার পরে নদীতে নেমে প্লাকার্ড হাতে ভারতকে প্রতিবাদ জানানো হবে, যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা থেকে তারা বঞ্চিত করেছে এবং তার প্রতিবাদে আজকের দাবি মূলত তিস্তার নদী বাঁচানোর দাবিতে তিস্তা নদী রক্ষার আন্দোলন। যেই ব্যানার যে পদযাত্রা শুরু হয়েছে সেটি সকাল 10:30টায় শুরু হয়েছে। এখনো প্রায় 45 মিনিট পার হয়েছে এই পদযাত্রা চলছে। আপনারা জানেন যে গতকালকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন, নদী রক্ষার যে কর্মসূচি। এবং আজকে সন্ধ্যায় 7টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপনী হবে বলে আয়োজকরা বলছেন। এবং আজ মধ্যরাত পর্যন্ত এই কর্মসূচি চলবে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটক, খেলাধুলা, সব ধরনের গ্রামীণ সংস্কৃতি কিন্তু এখানে উপস্থাপন করা হবে, যার মাধ্যমে আসলে প্রতিবাদ জানানো হবে ভারতকে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত যেভাবে বাংলাদেশের মানুষের পানির যে ন্যায্য হিস্সা যে বঞ্চিত করেছে তার প্রতিবাদে। আপনারা শুনছেন যে তাদের প্রত্যেকের মুখে স্লোগানে জাগো বাহে তিস্তা বাঁচায়, এই যে স্লোগান, এই স্লোগানের মধ্য দিয়ে আজকের তাদের এই পদযাত্রা ভারতকে তারা বার্তা দিচ্ছেন যেন তাদের ন্যায্য হিস্সা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, নতুবা তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এই পানির দাবিতে। তো এখন এই মুহূর্তে রংপুরের মহিপুরে রয়েছেন আমাদের সহকর্মী নিশাত। আমরা যাব তার কাছে সেখানকার অবস্থা জানার জন্য। নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিনের যে কর্মসূচি ইতিমধ্যে কিন্তু সেটি শুরু হয়ে গেছে এবং আমরা সকাল থেকে দেখছি যে তিস্তার যে মহিপুর চর, এই চরে নদী পাড়ের বাসিন্দারা আসতে শুরু করেছেন। আপনি জানেন যে এই কর্মসূচিতে সরাসরি সমর্থন জানিয়েছেন বিএনপি এবং তিস্তা অববাহিকায় মূলত নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত যে 11টি পয়েন্ট করা হয়েছে, প্রতিটি পয়েন্টেই কিন্তু গতকালকে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা অংশ নিয়েছেন এবং আজকেও বিএনপির শীর্ষস্থানীয় নেতারা প্রতিটি পয়েন্টেই কিন্তু তারা আসবেন এবং তিস্তার পানির যে ন্যায্য হিস্সা, তিস্তা অববাহিকার মানুষের যে দুঃখ কষ্টের কারণ হচ্ছে তিস্তা, সেটি সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যে 2 দাবিতে আন্দোলনে অংশ নিয়েছেন তিস্তা পাড়ার বাসিন্দারা, সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে যত দ্রুত সম্ভব এই সংকট কাটানো যায় কিভাবে সে বিষয়ে কিন্তু গতকালকেও বিএনপি নেতারা কথা বলেছেন, আজকেও বলবেন। আপনাকে জানিয়ে রাখি বিএনপির পাশাপাশি অন্যান্য বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনও এই আন্দোলনে একাত্মতা জানিয়েছেন। আপনি জানেন যে বন্যার সময় ভারত যেমন পানি ছেড়ে দিয়ে উত্তরের 2 কোটি মানুষের জীবন জীবিকা এক ধরনের নিঃস্ব করে ফেলছে ভাঙ্গন প্লাবনে, অন্যদিকে খরার সময় উজানে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে ভয়াবহ মরুকরণের মুখে ফেলছে। ফলে দীর্ঘ সময় ধরে তিস্তাপাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলে নিজস্ব ব্যবস্থাপনা হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আপনি জানেন যে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড এবং পাওয়ার চায়না একটি সমীক্ষা করেছে, যেখানে বলা হয়েছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এই অঞ্চলের যে আর্থসামাজিক প্রেক্ষাপট সেটিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে, আবাদি জমি যেমন রক্ষা হবে, একই সাথে বাস্তু
বাস্তুহারা মানুষের সংখ্যা কমবে, ভাঙন কমবে এবং এই অঞ্চলে স্যাটেলাইট টাউন তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ফলে তিস্তাপাড়ের বাসিন্দারা যেটি বলছেন যে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে এবং না হলে যে তিস্তা নদী রক্ষা আন্দোলন যে কর্মসূচি চলছে পরবর্তী তারা আরো লাগাতার কর্মসূচির ঘোষণা দেবেন। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে তিস্তার মহিপুর চর থেকে আন্দোলনের সর্বশেষ খবর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে কর্মসূচি হচ্ছে 2 দিন ব্যাপী, তার দ্বিতীয় দিনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন রংপুর থেকে সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং এর আগে যোগ দিয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। রাজধানীর পিআইবিতে তারুণের উৎসব 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কথা বলছেন উপদেষ্টা মাহফুজ আলম। সরাসরি যাব সেখানে। আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে, অনেকেই ব্যক্তি উদ্যোগে করছেন ডকুমেন্টেশন করা। শেখ হাসিনার দীর্ঘ 1.5 দশকের যেই নিপীড়ন, যেই পেশিবাদী দুঃশাসন, তাকে ডকুমেন্টেশনের আওতায় আনা এবং পপুলার মেমোরিতে, পাবলিক মেমোরিতে এটাকে অলওয়েজ, এটাকে সার্বক্ষণিক, এটাকে জারি রাখা, এটা আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা খুবই বিস্তৃতিপরায়ণ জাতি, আমরা খুব দ্রুতই ভুলে যাই যে আমাদের উপরে কি ঘটে গেছে এবং আমরা খুবই বিজনেস অ্যাজ ইউজুয়ালে ঢুকে পড়েছি গত 6 মাসে। আমাদের একটা অংশ, আমরা তরুণরা হয়তো সংক্ষুব্ধ, আমরা তরুণদের হয়তো এখনো ওই ক্ষোভ, রাগ এবং দুঃখ যায়নি, কিন্তু বাংলাদেশের একটা বড় অংশের মানুষ আবারও বিজনেস অ্যাজ ইউজুয়ালে ঢুকে পড়েছে। আমরা চাই না বাংলাদেশের মানুষ বিজনেস অ্যাজ ইউজুয়ালে ঢুকে পড়ুক। আমরা চাই এই ক্ষোভ, এই দুঃখ, এই কষ্ট থাকুক, এই নেতিবাচক যে আমাদের শক্তি আছে, এনার্জি আছে, সেটা থাকুক। সেটাকে আমরা দেশকে নতুনভাবে গড়ে তোলার এবং সংস্কার করার ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে সেই ক্ষেত্রে কাজে লাগাই। ফলত আমাদেরকে বারবার এই স্মৃতিকে জাগরুক রাখার জন্য বারবার মনে করতে হবে এবং বারবার দেখতে হবে পিছনে পেরে আমরা কিসের ভিতর দিয়ে গিয়েছি এবং আমাদেরকে কারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে আমাদেরকে উদ্ধার করেছে। যে মানুষগুলো রক্ত দিয়ে গেছে, আমরা তো মনে করি তারা অনেক সাহসী এবং তারা অনেক সৌভাগ্যবান। তাদের বুকে তাজা রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ সম্ভাবনা দেখছে। আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশু বলেছেন যে আমরা কত বড় স্বপ্ন দেখতে পারি। শেখ হাসিনার একটা সফলতা ছিল বাংলাদেশের তরুণদের স্বপ্ন দেখার সম্ভাবনা নষ্ট করে দেওয়া। রাজধানীর পিআইবিতে কথা বলছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। আমরা সরাসরি ছিলাম সেখানে। এবার বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রাম বন্দরে উদ্বোধন হলো অনলাইন গেট পাস সিস্টেম। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাব তার কাছে। লিপি, অবশেষে চট্টগ্রাম বন্দরে যে গেট পাস সিস্টেম সেটা অনলাইনে করার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকাল 10টার দিকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল SM মনিরুজ্জামান এই কার্যক্রম উদ্বোধন করেছেন এবং মূলত আসলে যে সিস্টেমটা এখানে উদ্বোধন করা হয়েছে সেটি হচ্ছে বন্দরের সংরক্ষিত এলাকায় যেসব পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান সহ অন্যান্য যানবাহন প্রবেশ করে সেখানে কিন্তু এতদিন গেটের সামনে এসে তারপরে কিন্তু গেট পাস নিতে হতো, কিন্তু এখন থেকে মূলত অনলাইনে গেট পাসটা আগে থেকে এন্ট্রি করার পর যখন তারা এই বন্দরে সংরক্ষিত গেটে প্রবেশ করবেন সেখানে কিন্তু নিরাপত্তা কর্মীরা তাদের মোবাইলে যেই স্ক্যানার আছে সেই স্ক্যানার দিয়ে যে গেট পাস সেটা স্ক্যান করে বারকোডে দেখবেন যে এই ট্রাক বা পণ্যবাহী যে কাভার্ড ভ্যান সেটা এবং ড্রাইভার সহ কোন কোম্পানির পণ্য নিয়ে তিনি
বন্দরে প্রবেশ করছেন সে তথ্য কিন্তু সাথে সাথে চলে আসবে এবং এখানে উদ্বোধনী কার্যক্রম উদ্বোধন করার সময় তখন বন্দর চেয়ারম্যান বলেছেন এই কার্যক্রম অনলাইন হওয়ার ফলে কিন্তু যানজট যেমন কমবে বন্দর এলাকায়, তেমনি কিন্তু আর্থিক সময় সবকিছুর অপচয় কিন্তু অনেক বেশি কমে আসবে এবং বন্দরের ভেতরে যানবাহন প্রবেশে যে ধীরগতি কিংবা এর ফলে যে এই পুরো বন্দর থেকে একদম বিমানবন্দর পর্যন্ত যে যানজটের নাকাল অবস্থা থাকে সাধারণ মানুষের, সেই অবস্থা কিন্তু কমে আসবে বলে তারা প্রত্যাশা করছেন। আর যেহেতু ডাটা সব সফটওয়্যার করা থাকবে সে কারণে কিন্তু খুব দ্রুত গতিতে এই কাজ সম্পন্ন হবে এবং যদি কোনো ধরনের সমস্যা হয় সে কারণে কিন্তু 4 ধাপে কিন্তু তারা এই কাজটি সম্পন্ন করা হবে এবং মনিটরিংয়ের জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। সহকর্মী ফেরদৌস লিপি চট্টগ্রাম বন্দর থেকে। এবার পুঁজিবাজারের খবর জানাবো। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসির লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি আমরা জানবো, যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। এখন পর্যন্ত লেনদেন কতটুকু হয়েছে এবং কারা উপরে অবস্থানে আছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ডিএসসি এক্স ইন্ডেক্স বা প্রধান সূচক সেটি হচ্ছে 5229 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসি এস বা সরিয়া সূচক সেটি 1164 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসি 30 ইন্ডেক্স বা বাছাই সূচক সেটি আসলে অবস্থান করছে 1932 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার বাজারের টাকার পরিমাণ যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে বলবো যে 237 কোটি টাকার উপরে বিক্রি হয়েছে, শেয়ারের লেনদেন হয়েছে এখন পর্যন্ত এবং যতগুলো শেয়ারের বিক্রি হয়েছে 239টি কোম্পানির শেয়ারের দাম ঊর্ধ্বমুখী বেড়েছে এবং 64টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 80টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আমরা যদি দেখি যে 10টা থেকে লেনদেন শুরু হয়েছে এবং 10টা থেকে একটু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হয়েছে, তারপর একটু নিম্নমুখী, তারপর আবার 10:30টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঊর্ধ্বমুখী প্রবণতায় আসলে মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়েই লেনদেন চলছে। তবে সবগুলো সূচকেরই আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই এখন পর্যন্ত শেয়ার বাজারের লেনদেন চলছে। এই ছিল শেয়ার বাজারের সবশেষ খবর আমার কাছে। আধুনিক বিশ্বে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়লেও বাংলাদেশে ভিন্ন চিত্র। নানা আইনি জটিলতায় এই খাতে নেই উল্লেখযোগ্য অগ্রগতি। মাত্রাতিরিক্ত নিবন্ধন ফি নিরুৎসাহিত করছে ক্রেতাদের। আলামিন তুষারের রিপোর্ট। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর, 2 কোটির বেশি জনসংখ্যার এই ঢাকা। বিপুল সংখ্যক মানুষের যাতায়াতে ব্যবহৃত গাড়ির কালো ধোঁয়ার বিরূপ প্রভাব দিনকে দিন মেগাসিটির পরিবেশ প্রকৃতিকে করে তুলছে অসহনীয়। এমন পরিস্থিতি সামাল দিতে বিশ্বের অনেক শহর এর মধ্যেই বৈদ্যুতিক যানকে প্রাধান্য দিতে শুরু করেছে। প্রথাগত গ্যাসোলিন চালিত যানগুলোর তুলনায় একে অনেক বেশি পরিচ্ছন্ন এবং কার্যকর বিকল্প হিসেবেও মনে করছেন অনেকেই। তবে বাংলাদেশের চিত্রটা ভিন্ন। আইনের দুর্বলতার সুযোগে একদিকে ব্যাটারি চালিত 3 চাকার যান অবাধে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন সড়ক, অন্যদিকে প্রতি কিলোওয়াটকে 20 সিসি ইঞ্জিন ক্ষমতার সমান নির্ধারণ করে বিআরটিএ 150 কিলোওয়াটের বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন ফি করে রেখেছে বিলাসবহুল পেট্রোল চালিত গাড়ির সমান। এমন উচ্চ নিবন্ধন ফি এবং আমদানি শুল্কের মতো আর্থিক বাধাগুলো দেশে ইভি বিপ্লবের পথে বড় বাধা। দেখা যাচ্ছে যে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। যদি ইলেকট্রিক বাস যদি নামে তাহলে এই যে লক্কর বাস যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ কমে যাবে, ডিজেলের গন্ধটা আসবে না, তারাও বাস আসতে যাবে যারা বাস উঠতে পারে না। 2023-এর নভেম্বর থেকে ঢাকার রাস্তায় 80টি এবং চট্টগ্রামের রাস্তায় 20টি বৈদ্যুতিক বাস চালুর কথা ছিল। 2019-এ সেই প্রক্রিয়া শুরু হলেও আজও পর্যন্ত দেশের কোথাওই কিন্তু কোনো বৈদ্যুতিক বাসের দেখা মেলে না। সারা দেশে ইলেকট্রিক ভেহিকল বা ইভি চার্জিং স্টেশন মাত্র 14টি, আর পাবলিক চার্জিং স্টেশন নেই বললেই চলে। অর্থাৎ বলাই যায় এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো চার্জিং সুবিধা সম্পন্ন অবকাঠামোর অভাব। এ অবস্থায় উন্নতি আনতে সমর্থনমূলক অবকাঠামো নীতিমালায় পরিবর্তন এবং ইলেকট্রিক বাস নির্ভর গণপরিবহন ব্যবস্থা চালু করার পরামর্শ এই বিশেষজ্ঞের। ইভি গাড়ি সস্তা হচ্ছে এবং কিনলা তাহলে বাস তো আর পপুলার হবে না, এটাকে আমাদের স্বাগত জানাতে হবে। কৌশলটা হওয়া উচিত আমাদের বাস এবং কমার্শিয়াল গাড়িগুলিকে ইলেকট্রিফিকেশনে নেওয়া এবং জনগণকে কষ্ট দেওয়ার আগে এই যে আমলারা
ফ্রি ড্রাইভার পাচ্ছেন, গাড়ি মেইনটেনেন্সের করার জন্য ফ্রি পয়সা পাচ্ছেন। গাড়ির সংখ্যা শুধু বাড়ছে না, ব্যবহারও কিন্তু বাড়ছে। এদিকে দেশের ইলেকট্রিক বাস নির্ভর গণপরিবহন ব্যবস্থা চালুর পথকে সুগম করার দিকে অন্তর্বর্তী সরকার এগোচ্ছে বলে জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্বের অন্যান্য দেশের মধ্যে এই ইলেকট্রনিক ভেহিকেল যেটা আছে সেদিকে যাওয়ার যে প্রবণতা আমরা মনে করি সেটাকে আমরা সমর্থন করেই নীতি প্রণয়ন করে যেতে পারব। সেই নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কতটুকু সময় পাবো সেটা আমাদের পরবর্তী সময়ে দেখা যাবে। 2023-এর জানুয়ারি থেকে বিক্রি শুরু হয়ে 2024 সালের শেষ নাগাদ নিবন্ধিত ইভির সংখ্যা মাত্র 300। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শ্রমিক সংকটে গাইবান্ধায় ব্যাহত হচ্ছে ইরি ও বোরো চাষ। বাধ্য হয়ে অতিরিক্ত পারিশ্রমিক দিয়ে চারা লাগানোর কাজ করছেন কৃষক। কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়াতে সরকারি সহযোগিতার দাবি তাদের। বিপ্লব ইসলামের রিপোর্ট। সনাতন পদ্ধতিতে চলছে জমি তৈরির কাজ, হাত দিয়ে চলছে ধানের চারা রোপণ। চলতি ইরিবোরো মৌসুমে গাইবান্ধায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। অনেক এলাকায় দৈনিক মজুরির পরিবর্তে চুক্তিভিত্তিক ছাড়া কাজ করছেন না শ্রমিকরা। এ কারণে বেশি মজুরি দিয়ে কাজ করাতে হচ্ছে কৃষককে। এতে একদিকে সময় বেশি লাগছে, অন্যদিকে বাড়ছে উৎপাদন খরচ। চাষিরা জানান, কৃষিতে যান্ত্রিকরণ না করায় কমেছে লাভ। এখন তো এখানে কামলা পাওয়া যায় না, এখন মোকার দেওয়া লাগে চুক্তি, অনেক খরচ বেশি হয়। দাম বেশি বেড়ে যাওয়ায় তাতে আমাদের ফলন করে কোনো লাভ পাচ্ছি না। কামলা পাওয়া যাচ্ছে না, বাংলা কথা যেটা আর কি। এখন নিজেদের জমি নিজেরাই কাটতেছি। মাধ্যমে গেলে তো খরচ কমতো, এখন তো খরচ বাড়তেছে। অন্য অন্য জেলায় দেখি মেশিন দিয়ে ওয়া গাড়ে, এটা ওটা গাড়ে। আমাদের গাইবান্ধা এলাকাটা কি হচ্ছে? ওয়া গাড়া মেশিন, ধান কাটা মেশিনের দরকার, তখন আমাদের সুবিধা হবে। এদিকে রাইস প্লান্টার ও কম্বাইন হারভেস্টার মেশিনের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষি বিভাগ ভর্তুকির আওতায় কম্বাইন হারভেস্টার সহ বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদের মাঝে সরবরাহ করছে। এই সংখ্যাটি আরো বাড়ানোর প্রয়োজন বলে আমি মনে করি। কৃষি বিভাগের তথ্য মতে গাইবান্ধায় এবছর 1,29,320 হেক্টর জমিতে ইরিবোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম প্রতি ভরি ছাড়িয়েছে 1.5 লাখ টাকা। এ দফায় ভরিতে সর্বোচ্চ 1,470 টাকা বাড়িয়েছে বাজুস। আজ মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের স্বর্ণের দাম হয়েছে ভরি প্রতি 1,51,282 টাকা, 21 ক্যারেট 1,44,400 টাকা, 18 ক্যারেট 1,23,767 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে 1,01,932 টাকা। চলতি বছরে এখন পর্যন্ত 7 বার বেড়েছে স্বর্ণের দাম। দুবাইয়ে শুরু হয়েছে 30তম গালফ ফুড মেলা। 5 দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ 130টি দেশ। তবে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও এবারও মেলায় বাংলাদেশের প্যাভিলিয়নের জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দ পাওয়া যায়নি। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্ট। দেশ বিদেশের হরেক রকম খাবারের পসরা নিয়ে দুবাইয়ে শুরু হয়েছে 30তম গালফুড মেলা। বিশ্বের প্রায় 130টি দেশের 5,500-এর বেশি খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই মেলায়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে ও বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবারের মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে 41টি প্রতিষ্ঠান। 5 দিন ব্যাপী আসরের প্রথম দিনেই প্রচুর দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা গেছে। 2014 সাল থেকে এই মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। এই প্রতিষ্ঠানটি ছাড়াও বাংলাদেশের আরও স্বনামধন্য 40টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে। এবছরে আমরা আমাদের যে সমস্ত পণ্য রয়েছে তার পাশাপাশি আমরা রাস্ক, যেটি আমরা প্রিমিয়াম কোয়ালিটির এবং আমরা মনে করি যে এই রাস্ক নতুনত্ব নিয়ে এসেছে। এই আসরে ক্রেতা ও দর্শনার্থীদের পাশাপাশি নতুন পণ্য সম্পর্কে জানতে মেলায় হাজির হয়েছে বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান। বাংলাদেশ প্যাভিলিয়নটাকে একটা নতুন আঙ্গিকে, নতুন পরিসরে সামনের দিনগুলোতে উপস্থাপন করা, অন্তত 500 স্কয়ার মিটারের একটা স্পেস নিয়ে আমরা আরও অধিকতর কোম্পানিগুলোকে সংযুক্ত করব এবং প্যাভিলিয়নকে অন্যভাবে সাজানোর চিন্তাভাবনা করছি। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 5 দিন ব্যাপী গালফুড মেলার পর্দা নামবে আগামী 21শে ফেব্রুয়ারি। শিবলি আল সাদিক, সময় সংবাদ,
সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রোহিঙ্গা ক্যাম্পে 4G সেবা দিতে চায় টেলিটক। নেটওয়ার্ক সম্প্রসারণে প্রায় 50 কোটি টাকার প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। সিম বিক্রির অনুমতি চেয়েও আবেদন। যদি ইলেকট্রিক বাস যদি নামে তাহলে এই যে লক্ষ্যচক্কর বাস যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ কমে যাবে। ডিজেলের গন্ধটা আসবে না। তারাও বাস আসতে যাবে যারা বাস উঠতে পারে না। বিশ্বে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়লেও উল্টো চিত্র বাংলাদেশে। অতিরিক্ত নিবন্ধন ফিতে আগ্রহে ভাটা। ইলেকট্রিক বাস নির্ভর গণপরিবহন ব্যবস্থা চালুর পরামর্শ। এবং ভাঙনে দিশেহারা তিস্তাপাড়ের মানুষ। বছরে বাস্তুহারা 40,000 পরিবার। ক্ষতি 1 লাখ কোটি টাকার বেশি। মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে পদযাত্রা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।